আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা এর দ্বিতীয় পত্রের সপ্তম লেকচার ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। তো আজকে আমরা ব্যাংকিং ফান্ড নিয়ে আলোচনা করব। ফান্ড বলতে আমরা সাধারণত বুঝি যে মূলধন, এই মূলধনটা কীভাবে জোগাড় করা হয়। তো এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো একটা ব্যাংকের ক্ষেত্রে ফান্ডটা কীভাবে কালেক্টেড হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। আজকের যে আলোচ্য বিষয়গুলো আছে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো প্রথম যে বিষয়টা আছে সেটা হলো ব্যাংক ফান্ডের ধারণা, গুরুত্ব ও বিবেচ্য বিষয়সমূহ। তারপর যেটা আছে সেটা হলো বিভিন্ন ধরনের ফান্ড, মানে ফান্ডের যে প্রকারভেদ সেগুলো। তারপর আছে ঋণের জামানত। ঠিক আছে, ঋণের জামানত তোমরা জামানত হিসেবে কি বুঝতে পারো? জামানত হিসেবে বুঝতে পারো যে কোনো কিছুর জন্য আমি কিছু একটা বন্ধক দিলাম, কোনো ঋণের জন্য বা কোনো সম্পদের জন্য আমি বন্ধক দিয়ে সেই সম্পদটা বা সেই ঋণটা নিলাম, সেটার জন্য আমরা যে জিনিসটা বন্ধক দিই তাকে বলা হয় জামানত। আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ঋণ বিশ্লেষণ, মানে ঋণটা আমরা বিশ্লেষণ করব। ঠিক আছে, তো আজকে তাহলে প্রথম আমাদের যে টপিকটা আছে সেটা হলো কি ব্যাংকের ফান্ড, সেটা নিয়ে আমরা শুরু করি। তো ব্যাংকের ফান্ডের যে ধারণা, গুরুত্ব এবং বিবেচ্য বিষয়গুলো আছে সেগুলো আমরা এখন আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অর্থ ঋণের ব্যবসায় পরিচালনার জন্য ব্যাংক দুইভাবে তহবিল সংগ্রহ করতে পারে। আচ্ছা, তো ব্যাংক ফান্ডটা আমরা আগেই বলেছি যে ব্যাংকের যে মূলধন, এটা বা ব্যাংক পরিচালনা করার জন্য যে টাকার প্রয়োজন হয় সেটা কিভাবে কালেক্ট করা যায়। তো এইখানে আমরা দুইভাবে দেখতে পাচ্ছি যে এখানে ব্যাংক দুইভাবে তহবিল সংগ্রহ করতে পারে। নিম্নে তহবিল উৎসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। এখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কয় ভাগে? দুইভাবে। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অভ্যন্তরীণ উৎস, মানে অভ্যন্তরীণ উৎস থেকে আমি কালেক্ট করতে পারবো তহবিল, এবং কি বাহ্যিক উৎস থেকে। আচ্ছা, অভ্যন্তরীণ বলতে আমরা বুঝি কি ইন্টারনাল, মানে আমাদের ভিতরে বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে বা আমাদের কোম্পানির ভিতরে যে উৎসগুলো আছে সেগুলো। আর বাহ্যিক হলো কি, যেগুলো আমরা কোম্পানির বাইরে থেকে কালেক্ট করব। আচ্ছা, তো শুরু করা যাক প্রথম। আচ্ছা, অভ্যন্তরীণ উৎসের প্রথম যেটা আছে সেটা হলো পরিশোধিত মূলধন, দ্বিতীয় যেটা আছে সেটা হলো কি সঞ্চিত তহবিল। আবার সঞ্চিত তহবিলের ভিতরে যে কিছু রয়েছে, আন্ডারে রয়েছে সঞ্চিত তহবিলের মধ্যে। আচ্ছা, তো পরিশোধিত মূলধন বলতে আমরা সাধারণত বুঝছি যে পেইড আপ ক্যাপিটাল। আচ্ছা, পেইড আপ ক্যাপিটালটা কি? তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সংখ্যাটা দেওয়া আছে, ব্যাংক নিজস্ব শেয়ার বিক্রি করে যে মূলধনটা সংগ্রহ করে। তার মানে ব্যাংকের কি শেয়ার থাকে, শেয়ার হলো কি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এটা কি শেয়ারকে আমরা বিক্রি করে বা শেয়ার ইস্যু করার মাধ্যমে মূলধনটা যে সংগ্রহ করা হয় তাকেই বলা হয় পেইড আপ ক্যাপিটাল অথবা পরিশোধিত মূলধন। তারপর যেটা আছে সঞ্চিত তহবিল। সঞ্চিত তহবিল বলতে আমরা সাধারণত কী বুঝি? যে আমার মুনাফা হইলো, আমার লভ্যাংশ আমি সকলের মাঝে বন্টন না করে কিছু টাকা কী করলাম, সেভ করে রেখে দিলাম। কিছু টাকা আমি ফিউচারের জন্য রেখে দিলাম, যেন ফিউচারে আমার কোনো পারপাসে আমি সেটা ব্যয় করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চিত তহবিল বা রিজার্ভ ফান্ড ব্যাংক অর্জিত মুনাফার পুরোটা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে, পুরোটা কি শেয়ার হোল্ডারের মধ্যে বন্টন করা হচ্ছে না, এর একটি অংশ কী করা হচ্ছে, তহবিল গড়ে তোলা হচ্ছে। ঠিক আছে, তাকে সঞ্চিত তহবিল বলা হয়। সঞ্চিত তহবিল তিন ধরনের। প্রথম যে সঞ্চিত তহবিল আছে সেটা হলো বিধিবদ্ধ সঞ্চিতি। আচ্ছা, তো বিধিবদ্ধ সঞ্চিতি বলতে বোঝায় যে ব্যাংকিং যে কোম্পানি একটা আইন আছে, এখানে আইন অনুযায়ী লাভের 20% নিয়ে যে তহবিল গঠন করে তাকে বলে বিধিবদ্ধ তহবিল। মানে কোম্পানি একটা আইন দেওয়া আছে, সে আইনে বলা আছে যে লাভের 20% দিয়ে কী করতে হবে, একটা তহবিল তৈরি করতে হবে। সেই তহবিলটাকে বলা হয় কি বিধিবদ্ধ সঞ্চিতি তহবিল। আচ্ছা, তো তারপর যেটা আছে সেটা হলো সাধারণ সঞ্চিতি। তো সাধারণ সঞ্চিতি আমরা বুঝে নিয়েছি অলরেডি যে আসলে সাধারণ সঞ্চিতি কি। তো এখানে দেখো লেখা আছে যে বিধিবদ্ধ সঞ্চিতির বাইরে ব্যাংক যখন অর্জিত মুনাফার আরও একটি অংশ কেটে তহবিল করে তোলে, অথবা তার মানে বোঝাচ্ছে যে কি আমার বিধিবদ্ধ তহবিলের বাইরেও আমি আরেকটি তহবিল মেনটেন করতেছি, সেটার নাম হলো কি, সেটার নাম হলো সাধারণ সঞ্চিতি তহবিল। তারপর যেটা আছে সেটা হলো অন্যান্য তহবিল। তো এটা কি হতে পারে, এটা তোমার লভ্যাংশ তহবিল হতে পারে,
লভ্যাংশ সমতাকরণ তহবিল হতে পারে, অদাবিকৃত লভ্যাংশ হতে পারে, শেয়ার প্রিমিয়াম তহবিল হতে পারে। তো তার মানে আমরা বুঝতে পারতেছি যে সাধারণ সঞ্চিতি এবং বিধিবদ্ধ সঞ্চিতি বাদে বাকি সকল সঞ্চিতি হলো কি এই অন্যান্য সঞ্চিতির আন্ডারে থাকবে। ওকে, তোমরা যদি সংজ্ঞা লিখতে চাও তাহলে সংজ্ঞায় লিখতে পারবে যে সাধারণ সঞ্চিতি এবং বিধিবদ্ধ সঞ্চিতি বাদে যে সকল সঞ্চিতি কোম্পানি গড়ে তোলে তাকে বলা হয় কি অন্যান্য সঞ্চিতি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর আমাদের যে টপিকটা আছে সেটা হলো কি ব্যাংক তহবিলের বাহ্যিক উৎস। আমরা এতক্ষণ কি অভ্যন্তরীণ উৎস নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব বাহ্যিক উৎস নিয়ে। আচ্ছা, বাহ্যিক উৎস বলতে সাধারণত কি বোঝায়? যে বাহির থেকে ফান্ড কালেক্ট করা। কি বোঝায়? বাহির থেকে ফান্ড কালেক্ট করা। আচ্ছা, বাহির বলতে এখানে কি বোঝাচ্ছে? যে আমার কোম্পানির ভিতরে আমি যে লভ্যাংশ তখন রেখে দিয়েছিলাম কোম্পানির ভিতরে, সেটা আমি ইউজ করছিলাম, এটা কি অভ্যন্তরীণ। তার মানে বোঝাচ্ছে যে অভ্যন্তরীণ কোনো কিছু রিলেটেড না কিসের ক্ষেত্রে? বাহ্যিকের ক্ষেত্রে। তা আমরা যদি একটু বোর্ডে তাকাই তাহলে আরও ভালো মতো বুঝতে পারবো। তো এখানে লেখা আছে যে আমানত তহবিল। আমানত তহবিল বলতে বোঝায় কি জনসাধারণ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমানত হিসেবে যে টাকা বা যে অর্থ সংগ্রহ করে রাখা হয় তাকে বলা হয় কি আমানত তহবিল। আমানত তহবিল আমি কাদের থেকে সংগ্রহ করব? আমার যে মক্কেল আছে, যে যারা আমানতকারী আছে তাদের থেকে কি আমি টাকাটা নেই, টাকাটা কি আমানত হিসেবে গচ্ছিত রাখি। তো সেগুলোকেই বলা হচ্ছে কি আমানত তহবিল। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হলো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংকগুলো প্রায়ই মনে করে যে তাদের যদি টাকা পয়সার প্রয়োজন হয় তখন তারা কি কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়। ঠিক আছে, তো কেন্দ্রীয় ব্যাংক তাদের কি তাদেরকে ঋণ দিয়ে সহায়তা করে। তো এটাও কি ওয়ান কাইন্ড অফ ফান্ড। আচ্ছা, তো এইখানে আমরা একটা বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু আলোচনা করার আগেই পড়ে নিয়েছিলাম যে আমাদের ব্যাংকের উৎস কয়টি। আচ্ছা, উৎস হলো দুইটি। কি? অভ্যন্তরীণ এবং বাহ্যিক। ঠিক আছে, তাহলে উত্তর হবে কি 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অভ্যন্তরীণ এবং বাহ্যিকে তোমাদের কোনো ধরনের কনফিউশন আশা করি থাকবে না। তারপর নেক্সট স্লাইডে কি আছে একটু দেখে আসি। নেক্সট স্লাইডে বলা আছে যে ব্যাংকের ঋণের জামানত। আচ্ছা, আমরা যখন ক্লাসটা শুরু করি তখন আমরা কিন্তু কিছু বলে নিয়েছিলাম যে আমার ব্যাংকের ঋণের জামানতটা কি, বা জামানতটা বলতে কী বোঝায়। তো আমি ব্যাংকের ঋণের ওইখানে যাওয়ার পূর্বে আমি একটু জামানত নিয়ে আলোচনা করি। ধরো তোমার বন্ধু তোমার থেকে 10,000 টাকা পায়। ঠিক আছে, 10,000 টাকা পায়। তো যখন তুমি টাকাটা তার থেকে ধার নাও, সে বলছিল যে তোমাকে কিছু একটা দিতে হবে তাকে, এটা জামানত হিসাবে। ধরো তোমাকে 10,000 টাকা দেওয়ার জন্য সে বলছে যে তোর ফোনটা আমাকে দে, তোর ফোনটা নিয়ে তারপর চলে যাইস। তুই যখন টাকাটা ফেরত দিবি তখন তুই ফোনটাও ব্যাক পাবি। ঠিক আছে, তো তুমি কি করলা? 10,000 টাকার বিপরীতে তোমার যে একটা ফোন আছে সেই ফোনটা তুমি জমা রাখলা জামানত হিসাবে। তো এই যে তুমি যে ঋণ নিলা তোমার বন্ধু থেকে বা ধার নিলা, এর বিপরীতে তুমি কি জামানত হিসেবে কী দিচ্ছ? ফোন দিচ্ছ। তার মানে এখানে বলা যাচ্ছে যে তুমি যদি কোনো সম্পত্তি বা কোনো ঋণ স্থানান্তরের জন্য যে কিছু জামানত হিসেবে কিছু রাখো, কোনো সম্পত্তি হতে পারে, সম্পত্তিও তুমি জামানত রাখতে পারো। ঠিক আছে, সম্পত্তি বা কাগজের তোমার জায়গা জমিনের দলিল, এগুলো কি তুমি জামানত হিসেবে রাখতে পারো। এবার আমরা একটু বইয়ের ভাষায় চলে যাই, দেখি বইতে কি বলা আছে। বইতে বলা আছে যে জামানত হলো ঋণ গ্রহীতা প্রদত্ত কোনো সম্পত্তি যা বিক্রয় বা হস্তান্তর করে ঋণদাতা তার প্রদত্ত ঋণ আদায় করতে পারে। আচ্ছা, এটা তারা কি বোঝায়? এটা তারা বোঝাচ্ছে এই যে তুমি যে তোমার ফ্রেন্ড থেকে ফোনটা জামানত হিসেবে রেখে 10,000 টাকা নিয়েছিলে। তো এই তোমার ফ্রেন্ড তোমার থেকে ফোনটা কেন নিয়েছিল? যে তুমি যদি বাই এনি চান্স ঋণটা পরিশোধ করতে না পারো বা লোনটা পরিশোধ করতে না পারো বা তোমার বন্ধুর ধারকৃত অর্থ পরিশোধ করতে না পারো, তখন তোমার বন্ধু যেটা করবে সেটা হলো কি তোমার মেয়াদপূর্তির শেষে তোমার বন্ধু তোমার ফোনটা বিক্রি করে তার ঋণের টাকা কি করবে? অফসেট করবে। অফসেট করতে বলতে বোঝা যায় ক্ষতিপূরণ করবে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা আছে প্রদত্ত ঋণ আদায় করতে পারে। প্রদত্ত ঋণ আদায় করতে পারে কি? যে জামানতটা নিয়েছিল সেই জামানতটা বিক্রি করে। ঠিক আছে, তারপর কি বলা আছে? যদি ঋণ গ্রহীতা ঋণকৃত অর্থ ফেরত দিতে ব্যর্থ হয় তখন ব্যাংককে স্বীয় স্বার্থে এই ব্যবস্থা গ্রহণ করতে হয়। তাহলে কি তুমি ব্যর্থ হয়েছ, ব্যাংক কী করেছে? তোমার জামানত বিক্রি করে তার ঋণের টাকা পরিশোধ করে নিয়েছে নিজের থেকে। আচ্ছা, তারপর এখানে বলা আছে
যদি কখনো ঋণ গ্রহীতা গৃহীত ঋণ তার সুদ বা দুটোই ফেরত প্রদানে ব্যর্থ হয়, তখন ব্যাংক তা বিক্রি করে প্রদত্ত ঋণের টাকা আদায় করে। ব্যাংক মূলত সকল সময় জামানতের বিপরীতে ঋণ প্রদান করে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোই ঘুরায় পেঁচায় এগুলোই লেখা। ঠিক আছে, তার মানে আমরা জামানতটা কেন নেয় ব্যাংক? ব্যাংক জামানত নেয় যদি তুমি ঋণ পরিশোধে অসমর্থ হও, তাহলে তোমার ওই জামানতটা বিক্রি করে সে তার কি ঋণের টাকাটা ক্ষতিপূরণ করবে। তো আশা করি তোমরা জামানতটা বুঝতে পেরেছো। ব্যাংক ঋণের জামানতটা আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, তো নেক্সটে যেটা আছে সেটা হলো ব্যাংক ঋণের জামানতের প্রয়োজনীয়তা। আচ্ছা, এটার প্রয়োজনীয়তা তোমরা অলরেডি আমরা একটু বুঝেই ফেলেছি যে আসলে আমাদের ব্যাংক ঋণের জামানতটা কেন ব্যাংকের জন্য প্রয়োজন। আশা করি তোমরাও গেস করতে পারছো যে আসলে কেন প্রয়োজন। হ্যাঁ, যদি বাই এনি চান্স যদি সে ঋণটা প্রদানে অসমর্থ হয়, তাহলে কি জামানতটা বিক্রি করে সেটা কি করা হবে, ক্ষতিপূরণটা করা যাবে। তো এবার আমরা একটু ফর্মালি পড়ি যে আসলে কি বলা আছে বইতে। তো প্রথমে যেটা আছে সেটা হলো কি ঝামেলা মুক্ত ঋণ দান। মানে এখানে তুমি কোনো ধরনের ঝামেলা ফেস করতেছো না। ঠিক আছে, তুমি ঋণটা দিছো, ফাইন, তোমার মধ্যে কোনো ইনসিকিউরিটি কাজ করবে না, তোমার মধ্যে কোনো ভয় কাজ করবে না যে আসলে কি আদৌ কি লোকটা আমার ঋণটা পরিশোধ করতে পারবে, এই ধরনের ভয় কি তোমার মধ্যে থাকবে না আশা করি। ওকে, তারপর আছে ঋণ ফেরতের নিরাপত্তা। আচ্ছা, ঋণ ফেরতের নিরাপত্তা তো অবশ্যই থাকবে, কারণ তুমি যেটা জামানত হিসেবে নিয়েছো তুমি অবশ্যই কি সেটা পরীক্ষা করে নিয়েছো যে আসলে এটা কি অর্থী নাকি, বা এটার যে ভ্যালু ওইটাকে আমার ঋণটাকে কি করে সমান নাকি, ওই ঋণের সমান নাকি। তো তুমি কি করছো, তুমি জামানত হিসেবে এমন একটা জিনিস নিছো বা এমন একটা সম্পদ নিছো যেটা কি যদি বাই এনি চান্স সে আমার ঋণ পরিশোধে অসমর্থ হয়, তাহলে ওইটার জন্য তুমি বিক্রি করে ওইটার সমান বা ওইটার কাছাকাছি ক্ষতিপূরণটা নিতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা নেক্সটে দেখি কি আছে। তারপর বলা আছে যে ঋণ গ্রহীতার দায়িত্ববোধ বৃদ্ধি। আচ্ছা, ঋণ গ্রহীতা আর ঋণদাতা। ঋণদাতা হলো যে ঋণ প্রদান করে, আর ঋণ গ্রহীতা হলো যে ঋণটা গ্রহণ করে। আচ্ছা, তো এখানে বলা আছে যে ঋণ গ্রহীতার দায়িত্ববোধ বৃদ্ধি। এখন দেখো, তোমার বন্ধুর কাছে তোমার ফোন জমা আছে, তো তুমি কি করবা? তোমার মাথায় সবসময় কাজ করবে যে আমার কি যত দ্রুত সম্ভব আমি টাকাটা ফেরত দিয়ে দিব। তাও তোমার মধ্যে একটা দায় কাজ করতেছে যে যত দ্রুত আমি টাকাটা ফেরত দিয়ে দিব, তত দ্রুত কি আমি আমার ফোনটা ব্যাক পাবো। তো এই যে তোমার মধ্যে একটা দায়িত্ব কাজ করতেছে, এটা কি ঋণ গ্রহীতার দায়িত্ববোধ। তারপর জামানত বিক্রির সুবিধা। আচ্ছা, এখন আমরা এগুলো জেনেই নিয়েছি অলরেডি যে অসমর্থ হয়েছে, আমি জামানত বিক্রি করে দিয়েছি, আমার ঋণের যে ক্ষতি ছিল সেই ক্ষতিটা পূরণ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর কুঋণের প্রতিরক্ষা। আচ্ছা, বইয়ের ভাষায় বলা আছে কি? বইয়ের ভাষায় বলা আছে যে প্রদত্ত ঋণের বিপরীতে যথোপযুক্ত জামানত গ্রহণ করলে ব্যাংক কুঋণের হাত থেকে রেহাই পায়। আচ্ছা, তো কুঋণের প্রতিরক্ষা। আচ্ছা, কুঋণটা কি? কুঋণটা হলো যে টাকা কখনো কি আদায় করা সম্ভব না, তো ওইটার প্রতিরক্ষা হিসেবে কি তুমি জামানতকে ব্যবহার করতে পারতেছো। ঠিক আছে, তো এটা আসলে কি সম্ভব যে তোমার কাছে জামানত আছে বাট সে তোমাকে ঋণ প্রদান করে নাই, তাহলে তোমার কোনো ধরনের ক্ষতি হবে? অফকোর্স নট। তোমার এখানে কোনো ধরনের কুঋণের সম্ভাবনা নেই, কারণ কি তোমার কাছে জামানত আছে, তুমি এনি টাইম জামানতটা বিক্রি করে তোমার ক্ষতিপূরণটা করতে পারো। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হলো ঋণ জামানত গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। আচ্ছা, তো ঋণ জামানত গ্রহণের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় রাখা হয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। ঠিক আছে? আচ্ছা, তো এক এক ক্ষেত্রে এক এক রকম। যদি তুমি সম্পত্তি জামানতের ক্ষেত্রে নিয়ে থাকো তাহলে কি কি বিবেচনা করতে হবে? তো প্রথমে যেটা আছে সেটা হলো কি গ্রহণযোগ্যতা। মানে ঋণ গ্রহীতা ঋণের বিপরীতে যে জামানত দিতে আগ্রহী, ব্যাংক অবশ্যই তা আইনগতভাবে গ্রহণযোগ্য কিনা তা পরীক্ষা করে দেখবে। সম্পত্তির আইনগত বিষয় জেনে না নিলে পরে সমস্যা হলে ব্যাংকার দায়ী থাকবে। আচ্ছা, এটা তারা কী বুঝাইছে যে গ্রহণযোগ্যতা বলতে কী বোঝায়? ধরো তুমি কাউকে লোন দিচ্ছ, তুমি একটা ব্যাংক, তুমি কাউকে লোন দিচ্ছ, সে তোমাকে একটা অন্যজনের গাড়ি দেখে বলে যে এটা আমার গাড়ি, এটা আপনি জামানত হিসাবে রাখতে পারেন। ঠিক আছে, তো লোকটা হয়তো বা কোথাও ছিল, গাড়ির যে প্রকৃত মালিক সে হয়তো বা কোথাও ছিল, তার কাছে চাবি ছিল, এই জন্য কি ওই লোকটা যে যাকে তুমি ঋণ দিচ্ছ
তার কাছে চাবি ছিল, সেই চাবিটা দিয়ে চলে গেল। এখন ব্যাংক কী করলো, যে কোনো ধরনের ডিসকাস করলো না, কোনো ধরনের পর্যবেক্ষণ করলো না, তো তাকে ঋণ দিয়ে দিল ওই জামানতটা দেখে। তো তারপর জানতে পারলো যে আসলে প্রকৃত মালিকটা কিন্তু ওই যে ঋণ গ্রহণ করেছে সে না। তাহলে প্রকৃত মালিকটা কে এখানে? প্রকৃত মালিকটা অন্য একজন। ঠিক আছে, তো এই যে এখানে কি লিগাল যে ঋণটা গ্রহণ করছে সে কি লিগালি এটার ওনার না? তো এইগুলো কি চেক করে নিতে হয়। ঠিক আছে, আচ্ছা তারপর যেটা আছে সেটা হলো বিক্রয়যোগ্যতা। মানে আমি যেটা জামানত হিসেবে নিচ্ছি ওটাকে আদৌ বিক্রয়যোগ্য। তো আমি একটা কলম নিলাম বা একটা ধরো জামানত হিসাবে আমি একটা টিভি নিয়ে গেলাম তোমাদের কাছে, তোমাদের ব্যাংক টিভি নিয়ে গেলাম, বাট টিভিটা একদম নষ্ট, তাহলে ওইটা কি বিক্রয়যোগ্য? অবশ্যই না। তো অবশ্যই জামানতটা গ্রহণের ক্ষেত্রে যেটা চেক করে নিতে হবে এটা কি আদৌ বিক্রয়যোগ্য কি না। যদি বিক্রয়যোগ্য হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল, আর যদি বিক্রয়যোগ্য না হয় তাহলে এটা জামানত হিসেবে গ্রহণ করা যাবে না। তারপর যেটা আছে সম্পদের তারল্য। আচ্ছা, তারল্য বলতে বোঝায় যে জামানত আচ্ছা, তো তারল্য বলতে আমরা কি বুঝছি, যে নগদ টাকা কত হাতে রূপান্তর করা যায়। তো এইখানে সম্পদের তারল্য আছে কি না। তো একটা জিনিস দিল যেটাকে ইজিলি বিক্রয় করা যাবে না বা এটার মার্কেট ভ্যালু নাই, ঠিক আছে, ওটা কি নগদ টাকায় রূপান্তর করা যাবে না। তো এগুলোকে আমরা জামানত হিসেবে গ্রহণ করব না। ঠিক আছে, আচ্ছা তারপর আছে মালিকানা। তো ঋণ গ্রহীতা যে জামানত দিতে আগ্রহ প্রকাশ করে তার মালিকানা প্রকৃতপক্ষে ঋণ গ্রহীতা থাকতে হবে। তো আমরা একটু আগে গাড়ির যে এক্সাম্পলটা দেখলাম সেটাতেই বুঝতে পারি যে যে জামানতটা দিচ্ছে, যে সম্পদটা জামানত হিসেবে দিচ্ছে, ওইটার প্রকৃত মালিক কি ঋণ গ্রহীতা, এটা আমাদের অবশ্যই কি চেক করে নিতে হবে। তারপর দায়মুক্ততা। জামানতি সম্পদ অন্য কোথাও ঋণ বা দায়ের থেকে মুক্ত কিনা সে সম্পর্কে জানতে হবে। তো তুমি দেখলা যে একজন জামানত হিসেবে এমন একটা জামানত নিয়ে আসে যেটা অলরেডি সে আরেকজনকে জামানত হিসেবে দিয়েছে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া একজনকে দিলে আবার এটা আবার অন্যজনকে কীভাবে দেয়? তো দলিলের কিন্তু অনেকগুলো ফটোকপি করা যায়। তো সে কী করলো, একটা দলিলের 2টা ফটোকপি করে 2টা ব্যাংকে দিল। তাহলে কি হবে এটা? অবশ্যই না, কারণ যে কোনো একটা কোম্পানিকে বা অথবা একটা ব্যাংকে তুমি জামানত হিসেবে ওই সম্পদটা দিতে পারবা। তো সে কী করলো, যে ফটোকপি করে 2জনকে দলিলটা দিল, যে বললো জামানত হিসেবে আপনারা রাখেন। তো ব্যাংক যদি পর্যবেক্ষণ করে ধরতে পারে তাহলে তার কি এই জামানতটা ভুল প্রমাণিত হবে, এটা কি বিবেচ্য হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি কনফিউশন থাকার কোনো ওয়ে নেই। ঠিক আছে, আচ্ছা তারপর যেটা আছে সেটা হলো সম্পদের মূল্য। আচ্ছা, ওই আমরা যে এগুলো কিন্তু আমরা বুঝতেই পারতেছি, কারণ আমরা অলরেডি আলোচনা করছি যে আসলে ওইটার মূল্য আছে কি না, বা ওটা কি আদৌ ভ্যালু আছে কি নাই। ঠিক আছে, সেটা কি সম্পদের মূল্য। তারপর হস্তান্তরযোগ্যতা, ওটা কি হস্তান্তরযোগ্য কি না, তাহলে এটা কি হস্তান্তরযোগ্যতা। তারপর জামানত দখল। এমন সম্পদকে জামানত হিসেবে গ্রহণ করতে হবে যার দখল খুব সহজেই নেওয়া যায়। ঋণ মঞ্জুরের সাথে সাথে জামানতের দখল নিতে হবে। মানে জামানত বললো যে ভাই আমি আপনাকে জামানত দিব, বা আমি আপনাকে গাড়িটা দিব করে আর দিলই না। তো এই জন্য বলা হয় কি, জামানত দখলটা ঠিক টাইমে করতে হবে। যখন তুমি ঋণটা দিবা তোমার ঋণ গ্রহীতাকে, তখন সাথে সাথে যেটা জামানত হিসেবে তুমি নিচ্ছ সেটা সাথে সাথে নিয়ে নিবা আগে। তো এভাবে যদি তোমাকে ঘোরায় বা তোমাকে যদি দিতে না চায় তাহলে অবশ্যই কি সেক্ষেত্রে জামানতটা তুমি দিবা, জামানতটা তুমি পাচ্ছ না, তো ঋণটাও অবশ্যই তুমি কি দিবে না। তো এবার ব্যক্তিক জামানতের ক্ষেত্রে আমরা এতক্ষণ সম্পদের ক্ষেত্রে দেখলাম, এবার দেখে আসি ব্যক্তিক জামানতের ক্ষেত্রে যে কী কী বিষয় বিবেচনা রাখতে হয়। আচ্ছা, প্রথমে বলা আছে যে আর্থিক সামর্থ্য। ব্যক্তিক গ্যারান্টি জামানত হিসেবে নেওয়া হলে প্রথমে বিবেচনা করতে হবে জামানতকারীর আর্থিক শক্তি সামর্থ্যকে। গ্যারান্টি দেওয়া ব্যক্তির সামর্থ্য না থাকলে সে ঋণ পরিশোধ করতে পারবে না। তাহলে কি আমরা অনেক সময় ব্যক্তিকে জামানত হিসেবে নিয়ে থাকি। তো একজন ব্যক্তি ঋণ নিল, বাট সে কি বোঝা যাচ্ছে যে সে আমাকে কি সামহাউ ঋণটা ফেরত দিতে পারবে না। তো তাকে আমি ঋণ দিব? অবশ্যই না। তো এই ক্ষেত্রে কি আমার দেখতে হবে আর্থিক
সামর্থ্য আছে কিনা। যদি আর্থিক সামর্থ্য থাকে দ্যাটস ফাইন, আমি ঋণ দিব, আর যদি না হয় তাহলে কি আমি ঋণটা দিব না। তারপর সততা, ন্যায়পরায়ণতা। তো অনেক সময় অনেক লোক আছে যারা ফ্রড টাইপের লোক, তারা কি ঋণ নিয়ে ঋণ খেলাপি করে অন্য কোথাও চলে যায়। তো এটা আমাদের চেক করে নিতে হবে, বা ব্যাংকের চেক করে নিতে হবে আসলে ওই লোকটা কি সৎ নাকি। তো এটা কীভাবে চেক করতে হয়, এটা তার প্রিভিয়াস কোনো বাজে রেকর্ড আছে নাকি সেগুলো চেক করতে হয়। পুলিশ অফিসার থেকে তাদের যে রেকর্ড আছে ওই রেকর্ডে চেক করতে হয় যে তার কোনো ক্রিমিনাল কেস বা এই ধরনের কোনো ফ্রড কাজ, মানে ফ্রড টাইপের কোনো কাজ সে আগে করেছে কি না সেগুলো চেক করে নিতে হয়। ঠিক আছে। তারপর সুনাম ও সামাজিক মর্যাদা। তো সকলেরই একটা সুনাম, একটা সামাজিক মর্যাদা থাকে সকলের এলাকায়। তো তোমার এলাকায় তোমাকে কম বেশি সবাই চিনে, কারণ কি তুমি একজন স্টুডেন্ট। ঠিক আছে, তোমাকে স্টুডেন্ট হিসেবে চিনে, তোমার বাজে কোনো রেকর্ড নেই, তুমি পাড়ার খারাপ ছেলেদের সাথে মিশো না, তুমি বড়দের সম্মান করো। ঠিক আছে, তোমার কোনো ঋণ খেলাপির এর আগে কিছু হয় নাই, তুমি কারো থেকে ঋণ নিয়ে তাকে পরিশোধ করো নাই, এমন কোনো ধরনের রেকর্ড নেই তোমার। তুমি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করো নি, এমন কোনো ধরনের রেকর্ড তোমার নেই। তাহলে এটা আমরা কেন বলতেছি? এটা বলতেছি যে তোমার যে সমাজের যে একটা সুনাম আছে, সামাজিক মর্যাদা আছে, এটাকেই কি এটা দ্বারাই এটাকে বোঝায় যে তোমার কোনো বাজে রেকর্ড নেই, তোমার একটা সম্মান আছে বা সুনাম আছে। বাট যদি এটা উল্টা হয় যে এলাকায় তুমি অনেকবার মানুষের থেকে টাকা ধার নিয়ে টাকা ফেরত দাও নাই, অথবা তুমি হরহামেশায় এগুলো করে আসতেছো, তাহলে এটা যদি সামহাউ ব্যাংক জানতে পারে তাহলে তোমাকে অবশ্যই কি ঋণটা প্রদান করবে না। তো এটা হলো ব্যক্তির ক্ষেত্রে এই এই যে বিষয়গুলো সেগুলো বিবেচনা করা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখে আসি যে আমরা এখন কী পড়বো। আমরা পড়বো জামানতের প্রকারভেদ। আমরা জামানত হিসেবে দেখলাম যে জামানত আসলে কেন নেওয়া হয়, জামানতের বিবেচ্য বিষয়গুলো কী কী। আচ্ছা, বিবেচ্য বিষয়গুলো কীভাবে পরীক্ষায় আসতে পারে। তোমাকে একটা প্রশ্ন বলবে যে মিস্টার কামাল এই কাজ করেন, তার এলাকায় এতটা সুনাম নাই, তাহলে বলতেও তোমাদের প্রশ্ন আসতে পারে যে আসলে মিস্টার কামালকে কেন ঋণ দেওয়া হবে না। তো তোমরা বলতে পারো যে সুনাম ও মর্যাদা তার কি নেই, সে এর আগেও কি অনেকবার ঋণ নিয়ে সেই ঋণের টাকা খেলাপি করেছে। ওকে ফাইন। তো এইভাবে তোমরা কি প্রত্যেকটা প্রশ্ন ইজিলি উত্তর করতে পারবে। তো তোমরা যদি ক্লাস রেকর্ডটা ভালো মতন দেখো তাহলে তোমাদের জন্য কোনো ধরনের কনফিউশনই হবে না। ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হলো কি, আমরা দেখতেছি যে জামানতের প্রকারভেদ বলতে প্রথমে যেটা আছে সেটা হলো ব্যক্তিগত জামানত। তো ব্যক্তিগত জামানত আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় ব্যাংক অনেক সময় ঋণ গ্রহীতা বা তৃতীয় ব্যক্তির গ্যারান্টি নিয়ে ঋণ দান করে। আচ্ছা, এখানে কি আবার বলতেছি, প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় ব্যাংক অনেক সময় ঋণ গ্রহীতার বা তৃতীয় ব্যক্তির গ্যারান্টি নিয়ে ঋণ দান করে। তবে ঋণ প্রদানের সময় জামানতদার আর্থিক শক্তি ও সামর্থ্য, সামাজিক মর্যাদা, সুনাম এবং ব্যক্তিগত চরিত্র ও সততা গভীরভাবে যাচাই করা হয়। তো এই ক্ষেত্রে কি ঋণটা প্রদানের ক্ষেত্রে তোমার যে ব্যক্তিগতভাবে তুমি কেমন সেটা চেক করার মাধ্যমে কি সেটা তোমাকে ঋণ প্রদান করে। আর এটাকে বলে কি, এটাকে বলে ব্যক্তিগত জামানত। তোমার যে এই যে তোমার সুনাম, তারপর তোমার সামাজিক মর্যাদা, এগুলো পর্যবেক্ষণ করে যে তোমাকে ঋণটা দিচ্ছে, এটার অপোজিটে তার তোমার কি সুনাম, এগুলো চেক করে নিচ্ছে, এটাকে বলা হচ্ছে কি ব্যক্তিগত জামানত। তারপর যেটা আছে সেটা হলো সম্পত্তি জামানত। সম্পত্তি জামানত নিয়ে আমরা আলোচনা করেছি, যেটা কি অবশ্যই তারল্যতে বা বিক্রয় করা যাবে ইন ফিউচার, সেই ধরনের সম্পদকে বোঝায়। ঠিক আছে। তারপর জামানতের প্রকারভেদের মধ্যে এখানে দেওয়া আছে যে ব্যক্তিক জামানতের চেয়ে অব্যক্তিক জামানত অধিক নিরাপদ এবং সহজে আদায়যোগ্য। অব্যক্তিক জামানতকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, অব্যক্তিক মানে কি? ব্যক্তিক হলো কি যে তার মুখ দেখে বা তার সামাজিক স্ট্যাটাস দেখে তাকে ঋণ দেওয়া। আর অব্যক্তিক মানে কি, যার অপোজিটে তুমি কিছু পাচ্ছ জামানত হিসাবে, কোনো একটা ভিজিবল জিনিস, ঠিক আছে, যেটার অস্তিত্ব আছে। ফাইন। তো অব্যক্তিক যে জামানত আছে সেগুলো 4 প্রকার। প্রথমে যেটা আছে সেটা হলো কি পূর্বশর্ত, তারপর পণ্যবন্ধক। আচ্ছা, পূর্বশর্ত কি? পূর্বশর্ত হলো ঋণ গ্রহীতা ব্যাংকে যে সম্পত্তি জামানত হিসাবে রাখে তা সম্পূর্ণ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের নিকট রক্ষিত থাকে। এভাবে সম্পত্তির নিচের অধিকারে সংরক্ষিত রাখার অধিকারকে পূর্বশর্ত বলে। তার মানে হচ্ছে যে তুমি সম্পত্তির জামানত হিসাবে যেটা পেলা সেটা কি তুমি ঋণের টাকা না পাওয়া পর্যন্ত সে জামানতটা ফেরত দিচ্ছ না।
এটাকে বলা হয় পূর্ব শর্ত। তারপর যেটা আছে সেটা হলো কি পণ্য বন্ধক। তো যখন ঋণ গ্রহণের শর্তের আলোকে ঋণ গ্রহীতা ব্যাংকের ঋণ পরিশোধের নিরাপত্তা হিসেবে পণ্যদ্রব্য বন্ধক রাখে, তখন তাকে কি বলা হয় পণ্য বন্ধক। তাহলে ব্যাপারটা একদম ইজি। তুমি আগেরবার কি রাখতেছো, সম্পত্তি জামানত রাখতেছো, এক্ষেত্রে পণ্য জামানত রাখতেছো। তা সম্পত্তি জামানত রাখার ক্ষেত্রে তোমার এটা হচ্ছে কি পূর্বশর্ত, আর পণ্য বন্ধকের ক্ষেত্রে হচ্ছে কি পণ্য তুমি বন্ধক রাখতেছো। দ্যাটস ফাইন। তোমাদের এখানে কি সংজ্ঞাটা দেওয়া আছে, জাস্ট কি একটু মনে রাখতে হবে। ওকে, তারপর যেটা আছে সেটা হলো কি সম্পত্তি বন্ধক। আচ্ছা, সেটাকে মর্টগেজও বলা হয়। ঋণ গ্রহীতা যখন তার স্থাবর সম্পত্তির সম্পূর্ণ ও আংশিক মালিকানা বা অধিকার ব্যাংকের নিকট অর্পণ করে, তখন তাকে বন্ধক বলা হয়। তখন তাকে কি সম্পত্তি বন্ধক বলা হয়। আচ্ছা, এখানে কি বলছে যে স্থাবর সম্পত্তি, কোন ধরনের সম্পত্তি? স্থাবর সম্পত্তি যখন কি করা হয়, বন্ধক রাখা হয়, তখন সেটাকে বলা হয় মর্টগেজ। কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। ঠিক আছে। তারপর যেটা আছে সেটা হলো কি দখলবিহীন বন্ধক বা হাইপোথেটিকেশন। তো সেটাকে বলা হচ্ছে যে ব্যাংক ও ঋণ গ্রহীতার মধ্যে এই মর্মে চুক্তি সম্পাদিত হয় যে বন্ধকি সম্পত্তি ঋণ গ্রহীতার দখলেই থাকবে। কি বলতেছে যে বন্ধকি সম্পত্তি ঋণ গ্রহীতার দখলে থাকবে। তার মানে তুমি যাকে ঋণ দিচ্ছ তার দখলেই বন্ধকি যে সম্পত্তি আছে সেটা থাকবে। ধরো তুমি আমাকে ঋণ দিলা, তো আমি তোমাকে জামানত হিসেবে কিছু একটা দিলাম, ওটা তোমাকে আমি দিচ্ছি না, ওটা আমার কাছে থাকবে, ওটার কি অধিকার আমার কাছেই থাকবে, ওটা জাস্ট নামে জামানত হিসেবে তোমার কাছে থাকবে। আমরা আরেকটু দেখে নিই কী বলা আছে। তবে এই সম্পর্কিত সকল দলিলপত্র ব্যাংকের নিকট থাকবে। মানে আমি একটা বাসা যেটা আমি বন্ধক রেখেছি কি ব্যাংকের কাছে, তো ব্যাংক কী করলো, ব্যাংক আমার থেকে বাড়ির দলিলটা নিয়ে নিল, বাট বাড়িতে আমি থাকতে পারবো, বাড়ির যত আয় আছে উপার্জন আছে সবগুলো কি আমি নিজেই কি করতে পারবো, ভোগ করতে পারবো। তো তার মানে বোঝা যাচ্ছে যে দরকারি যে কাগজপত্র আছে ওইগুলো তুমি জামানত হিসেবে রাখতে পারবা, বাট অ্যাকচুয়াল যে সম্পদটা সেটার তুমি কি ইউজ করতে পারবা যখন তুমি ঋণটা গ্রহণ করছো। আশা করি তোমাদের এই চারটা ব্যাপারটা খুবই সহজেই ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো এখানে একটা আছে যে অতিরিক্ত জামানত। তো অতিরিক্ত জামানতটা কি? এখানে বলা আছে যে প্রদত্ত ঋণের সর্বোচ্চ নিরাপত্তার জন্য স্থাবর বা অস্থাবর জামানত ছাড়া যদি অতিরিক্ত কোনো জামানত গ্রহণ করা হয় তাকে অতিরিক্ত জামানত বলা হয়। তার মানে তুমি নিরাপত্তার জন্য তোমার ঋণ গ্রহীতাকে তোমার বিশ্বাস হচ্ছে না, তো এই জন্য তুমি কী করছো, তার থেকে তুমি স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তির জামানত তো নিয়েছো, তার পাশাপাশি আরও অতিরিক্ত কিছু জামানত হিসেবে নিয়েছো, তো তখন সেটাকে বলা হয় কি অতিরিক্ত জামানত। আচ্ছা, নেক্সটে আমরা দেখে আসি প্রশ্ন কি আছে। অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ব্যবসায় কোন ধরনের ঋণ মঞ্জুর করা হয়? আচ্ছা, অস্থাবর আমরা কি বলেছি, অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ব্যবসায় কোন ধরনের ঋণ মঞ্জুর করা হয়? তো তোমাদের কাজ হলো, তোমরা যেহেতু এই টপিকটা পড়েছো, তো এটা তো উত্তর তোমরা কি লিখবা এখন, ঠিক আছে। তারপর দেখে আসি নেক্সটে কি আছে। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন খাতে তহবিল বিনিয়োগ করে মুনাফা অর্জন করার প্রয়াস প্রায় পায়। ব্যাংকের এই প্রয়াস যাতে সফলতার পুষ্পে মঞ্জুরিত হয়ে ওঠে, তজ্জন্য ঋণ বা অগ্নি প্রদানের সময় ব্যাংকগুলোকে বিভিন্ন নীতি কঠোরভাবে অনুসরণ করে চলতে হয়। আচ্ছা, ঋণ বিশ্লেষণ বলতে বোঝাইছে তুমি যদি কাউকে ঋণ প্রদান করতে চাও তাহলে অবশ্যই কি তোমার ওইটা বিশ্লেষণ করতে হবে যে আসলে এই খাতে ঋণটা দেওয়া কি ঠিক হবে, বা এই খাতে ঋণটা দেওয়া কি আমার জন্য যুক্তিসঙ্গত, বা আমার কি মুনাফা লাভে সাহায্য করবে, এটাকে বলা হয় কি ঋণ বিশ্লেষণ। আচ্ছা, তারপর এখানে কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো হলো, কিসের মাধ্যমে ব্যাংক রপ্তানিকারককে মূল্য প্রাপ্তির নিশ্চয়তা বিধান করে? তো তোমাদের কাজ হলো এখানে যে চারটা অপশন আছে, আচ্ছা এর চারটা অপশন আছে, সেগুলো কি তোমরা উত্তর দিবা। আচ্ছা, আমি একটা হিন্ট দিব, বাট আমি অ্যান্সার বলবো না। প্রত্যেকটার বাংলা ইংরেজি নাম হলো লেটার অফ ক্রেডিট বা এলসি, ঠিক আছে। আমি তোমাদের কোনো ধরনের উত্তর দিচ্ছি না, আমি তোমাদের হিন্ট দিয়ে দিলাম, ফাইন। তারপরে প্রত্যয়পত্র কে ইস্যু করে, ঠিক আছে। আমি তোমাদের কোনো ধরনের হিন্ট দিচ্ছি না, তোমরা কি নিজেরা উত্তরটা বের করে নাও, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা নৈবেদিক একটা সৃজনশীল প্রশ্ন আছে।
তোমাদের কাজ হলো এই সৃজনশীল প্রশ্নটার স্ক্রিনশট নিয়ে রাখা এবং এর উত্তর বের করা। এবং আমরা আশা করি যে তুমি যদি এই পুরো লেকচারটা ভালো মতো পড়ো তাহলে অবশ্যই কি তুমি এটার উত্তরটা নিজেই বের করতে পারবা। আচ্ছা, এখানে হলো স্বর্ণমান। স্বর্ণমান এলাকা বলতে কি বুঝেন? আচ্ছা, তো তোমাদের কাজ হলো এই সৃজনশীল প্রশ্নটার উত্তর বের করা। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটি পুরোক্ষণ সময় নিয়ে মনোযোগ দিয়ে দেখার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে।